পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে বিরোধের জেরে লাল চাঁদ সোহাগকে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক, কোনো সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে জানান, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। পরে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় বয়ে যায় সারা দেশে। শনিবার সকালে ঢাকা জেলা পুলিশ লাইন ও র্যান্স রিজার্ভ ফোর্স পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, সোহাগ হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক, যা সভ্য দেশে এমনটি ঘটতে পারে না। আমরা খুব অসহিষ্ণু হয়ে গেছি, কোনো কিছু একটা এই অসহিষ্ণুতাটা আমাদের সবারই কিন্তু একটু কমায় আনতে হবে। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায়। আইন হলো তাদের আইনের আওতায় সোপর্দ করা, করে আইনের যারা আছে তারা তাদের পারে। এ নিয়ে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংস্থাটির মহাপরিচালক বলেন, মিটফোর্ডের ঘটনাটি ছায়া তদন্তের মাধ্যমে ডিএমপিকে সহায়তা করবেন তারা। একটি লোমহর্ষক ঘটনা, যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়। এই ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় নিহতের বোন মামলা করেছেন এবং তাদের মধ্যে 2 জনকে র্যাব ও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে, আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। অভিযান এখনও চলমান আছে এবং বাংলাদেশ সেনাবাহিনীও এই অভিযানের সাথে সম্পৃক্ত আছে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশও তাদের অভিযান অব্যাহত রেখেছে। আমরাও আমাদের অভিযান চালিয়ে যাচ্ছি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তার ফেসবুক পেজে জানিয়েছেন, মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। সোহাগ হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের কাউকেই প্রধান আসামি করা হয়নি। কৌশলে 3 জনকে বাদ দেওয়া হয়েছে আসামির তালিকা থেকে, এমন অভিযোগ করেছে যুবদল। আর বিএনপি নেতারা বলছেন, পরিকল্পিতভাবে তাদের দলের নামে অপপ্রচার চালানো হচ্ছে। একদিকে নির্বাচনের প্রস্তুতির কথা হচ্ছে, অন্যদিকে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগের তীর যখন যুবদলের দিকে, তখন নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে সরকারের ছত্রছায়ায় তৎপর একটি মহল। 3 জনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদীর মেয়ে আজকে বলেছে, চ্যানেল 24-এ আমরা দেখেছি ভিডিও ফুটেজটা, আপনারা দেখবেন, যে ওখানে বলেছে নতুন 3 জনকে, নিরাপরাধ 3 জনকে এই মামলা আসামি করা হয়েছে। এটা কারা করলো? পুলিশ বাহিনীকে আপনারা জিজ্ঞেস করেন, সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন, কারা করলো এটা? কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢুকানো হলো? ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো পরিচিত বা ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন? এদিকে রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি বলছি, সে যত প্রতাপশালী হোক, তার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে গ্রেফতার করুন। বিএনপি তার পক্ষে কথা বলবে না, কিন্তু আপনারা সেটা করছেন না। কারণ এখানে ঢাকার পুলিশ কমিশনার কি করে? নাকি আপনারা চাচ্ছেন যে এই ধরনের ঘটনা বাড়তে থাকুক আর দায়গুলো চাপানো হবে বিএনপির ঘাড়ের উপর? মিটফোর্ডের হত্যাকাণ্ডে ইতিমধ্যে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের 5 জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া মূল অভিযুক্তদের শনাক্ত করে বিচারের দাবি জানায় দলটির নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গণঅভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। যেসব ঘটনা ঘটছে সেগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। আরও বলেন, পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে, ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে।
নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। রাজধানীর মিন্টো রোডে ব্রিফ করছে ডিএমপি। আমরা সরাসরি যুক্ত হচ্ছে ব্রিফিংয়ে। তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এই হত্যাকাণ্ড সংক্রান্তে ঘটনার পরদিন অর্থাৎ 9 তারিখে ঘটনা ঘটেছে। 10 তারিখে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ভিকটিম সোহাগের বোন কোতোয়ালি থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর 7/10 জুলাই, এবং এটা হত্যা মামলা সংক্রান্তে ঘটনা সংক্রান্তে যে সকল ধারা আছে বাংলাদেশ দণ্ডবিধির, সেই সকল ধারা অর্থাৎ 302, 34 এই ধারায় এই মামলাটি সংগঠিত হয়েছে বা দায়ের করা হয়েছে। ঘটনা অব্যবহিত পরেই আমরা ঘটনার সাথে সংশ্লিষ্ট সন্দেহে আমরা দুজনকে গ্রেফতার করি এবং আমাদের যে সকল ভিডিও ফুটেজ আমরা পেয়েছি বিভিন্ন ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে, ওগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে শনাক্ত করতে সক্ষম হই। এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে এবং বিভিন্ন ফুটেজে দেখা গেছে যারা ঘটনার সাথে সম্পৃক্ত, এরকম 5 জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন 41, আলমগীর 28 মানে বয়স তার 28, লম্বা মনির, টিটন গাজী এবং তারেক রহমান রবিন, এই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন এবং তারেক রহমান রবিন এজাহার নামীয় 1 এবং এজাহার নামীয় 15, এই দুজন ঘটনার দিনই গ্রেফতার হয়েছে। এবং এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ডিএমপি ব্রিফিংয়ে। দেশে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস খোলার আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া জরুরি ছিল বলে মনে করেন নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত ভুল না সঠিক তা বলবে সময়। তবে বিভিন্ন দেশে এই মিশন খোলার অভিজ্ঞতা ভালো নয় বলেই মনে করেন বিশ্লেষকরা। ঢাকায় 3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ের একটি মিশন স্থাপনের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দেয়া হয়। বিশ্বের 16টি দেশে এই অফিস আছে। বিশেষত যুদ্ধবিধ্বস্ত এবং অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত দেশগুলোতেই এই অফিস কার্যক্রম পরিচালনা করে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী মনে করেন, যেসব দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে সেসব দেশের ভাবমূর্তি ভালো নয়, তবে পরীক্ষামূলকভাবে এই অফিস খোলা যেতেই পারে। ব্যক্তিগতভাবে হয়তো আমি একটু নিরাশ যে আমাদের বর্তমানে তাদের যেসব অফিস আছে সেগুলো হচ্ছে অধিকাংশই যে যুদ্ধপীড়িত আফ্রিকা বা এশিয়ার যেসব দেশে যুদ্ধ বিগ্রহ বা হচ্ছে সেই সব জায়গায় তাদের অফিস আছে। এভাবে শত শত প্রাণহানি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হয়তো কিছুটা আমাদেরকে এখন আত্মসমালোচনার মুখে পড়তেই হবে। আমার মনে হয় এই অফিসটা ফাংশন করা উচিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান বলছেন, এই অফিসের বিশেষ কোনো কার্যকারিতা নেই। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলির সাথে অল পলিটিক্যাল পার্টি কনসেনসাসের মাধ্যমে আসা দরকার। কারণ দিন শেষে ইলেকশনের পরবর্তীতে পলিটিক্যাল পার্টিগুলি এটাকে চালাবে। সুতরাং সেই জায়গাতে পলিটিক্যাল পার্টিগুলি কিভাবে এই ধরনের বিষয়কে হ্যান্ডেল করবে সেটাও দেখার বিষয় আছে। তবে একটা ভালো দিক যে এটা 3 বছরের জন্য দেয়া হচ্ছে এবং আশা করা যায় যে বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল পার্টি নির্বাচনের মাধ্যমে আসলে তারাও হয়তো এটা ভবিষ্যতে পর্যালোচনা করে দেখবেন। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের ঢাকা সফরের সময়ই এ বিষয়ে আলোচনা হয়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজিদ পুতুল শেখ হাসিনার মেয়ে। গেল বছরের 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে নানান অনিয়মের অভিযোগের মুখে পড়েছে সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেল মার্চে শেখ হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগেই তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। 2024 সালের জানুয়ারিতে WHOর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া শুরু থেকেই বিতর্কিত ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে পদে বসানো হয়। দুদকের মামলার অভিযোগপত্র অনুযায়ী পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুয়া তথ্য দিয়েছেন। বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে। এই মামলাগুলো দায়ের হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছেন না পুতুল। বাংলাদেশেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে 3 দিনের আলোচনা শেষ করেছে বাংলাদেশ। শেষ দিনে আরও কিছু বিষয়ে একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। আলোচনার পরিপ্রেক্ষিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। এদিকে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু রাখার ব্যাপারে একমত দুই দেশই। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি 2 প্রক্রিয়াতেই হতে পারে। খুব দ্রুতই সেই সময় তারিখ নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে। জুলাই আন্দোলনে শহীদ আব্দুল হালিমের কন্যা সুমাইয়া ওয়াসিমাকে কলেজে ভর্তির দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সুমাইয়া ওয়াসিমাকে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজে 2য় বর্ষে ভর্তি করা হয়েছে। তারেক রহমানের এমন মানবিক সহায়তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুমাইয়া ওয়াসিমা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শনিবার সকালে তারেক রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন কক্সবাজারে গিয়ে সুমাইয়া ওয়াসিমাকে আর্থিক সহায়তা দেন এবং তার পড়ালেখার সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। রুমন বলেন, তারেক রহমানের নির্দেশনায় সারা দেশে আমরা বিএনপি পরিবার সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমেছে, তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট। মুহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সেই ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত লোকজন। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গোছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা বালিশ আর আসবাব। নিচ্ছিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাটবাজার। রাতের 12টায় হতো বিয়ে বাচ্চা কথা বাঁচাবার কথা সন্দেহ ছিল না, 1 মিনিট ঘরের হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলোই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। টান দিলেন, টান এত দুবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা পায়, এটা হলো সর্বোচ্চ উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ। ডেঙ্গু এখন আর আগের মতো সহজভাবে মোকাবিলা করার অবস্থায় নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু সরকারি ব্যবস্থার উপর ভরসা না করে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন তারা।
বৃষ্টি পরবর্তী জমে থাকা পানি এবং বাড়তি তাপমাত্রা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে, যা ডেঙ্গুর বিস্তার বাড়িয়ে তুলছে। হাসপাতালগুলোতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন প্রচুর মানুষ। আক্রান্ত হয়ে ভর্তিও হচ্ছেন অনেকে। কর্মচারী হাসপাতালে গেছি, ওখান থেকে ওনারাও কিছু করতে পারে নাই। তারপরে ওই সরকারি অ্যাম্বুলেন্স করে আমাকে এই ডিএনসিসিতে পাঠাচ্ছে। প্রতি বছর আমাদের ওখানে পৌরসভা এলাকাগুলোতে মশা নিধনের জন্য করা হয়, কিন্তু এবছর ওই রকমের কোনো দায়িত্ব নিয়ে কেউই করতেছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাদের সহায়তায় ডেঙ্গু নিয়ে সৃষ্ট সংকট কাটানো গেছে। জানেন যে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমরা সরকারি এবং বেসরকারি পর্যায়ে আমরা একদম মিনিমাম রেট নির্ধারণ করে দিয়েছি এবং আমাদের কাছে পর্যাপ্ত NS1 কিট সংরক্ষিত আছে। ডেঙ্গিতে মেনলি লাগে ফ্লুইড। হ্যাঁ, এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে, ফ্লুইডের অতটা শর্টেজ আমাদের কাছে নেই এবং আপকামিং ডেজের জন্য আমরা ফ্লুইড নিয়ে কাজ করে যাচ্ছি। এমন পরিস্থিতিতে ডেঙ্গু মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখন ওই যে শুধু শহর কেন্দ্রিক চিন্তা ভাবনা করলেও হবে না। আমি তো মনে করি যে এটা একটা মহামারীর আকারে ধারণ করছে, সো দেয়ারফোর ভাবে মোকাবেলা করতে হয়, সেই মোকাবেলার আমাদের প্রস্তুতি এবং সেইভাবেই আমাদের অগ্রসর হইতে হবে। হটস্পট অ্যাটাক করে পরে আশেপাশের জায়গাগুলোতে মানে অবস্থা বুঝে আমাদেরকে ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে এখন পর্যন্ত 13,000-এর বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অর্ধশতাধিক মানুষের। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। উপহাস, বিদ্রূপ বা অবহেলা নয়, এসএসসিতে অকৃতকার্যদের পাশে দাঁড়াতে হবে পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে। মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের চাপ কমাতে না পারলে বাড়বে নানা জটিলতা, ঠেকানো যাবে না আত্মহননের মতো ঘটনাও। আর ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যায় দ্রুত আবারও পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের। জুলাই গণ অভ্যুত্থানের পর এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম ফল প্রকাশ হয় বৃহস্পতিবার। এতে এবার অকৃতকার্য 6,660,000 শিক্ষার্থী, যা গত 15 বছরের ইতিহাসে সর্বোচ্চ ফেলের রেকর্ড। বিদ্যালয়গুলোতে যখন ভালো ফলাফলের উৎসব, তখন ফেল করা শিক্ষার্থীদের যেন খোঁজ নেয়ার সময় নেই কারোরই। উল্টো পরিবার, সমাজ বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে থাকে বিদ্রূপ, উপহাস বা অবহেলা। ফল খারাপ হওয়ার পর ঘুরে দাঁড়ানোর উৎসাহ না পেয়ে অনেক শিক্ষার্থী ভেঙে পড়েন মানসিকভাবে। আত্মহননের পথও বেছে নেন কেউ কেউ। এবার এরই মধ্যে ঘটেছে এমন কয়েকটি ঘটনা। মানসিক রোগ বিশেষজ্ঞদের মতে, এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে না পারলে এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে বলতে চাই যে এই একটা সুযোগ, কিন্তু এটা আমাদের জীবনের যে সম্পূর্ণ পথরেখা সেটারই প্রধান এবং হলো একমাত্র নির্ধারক না। এবং আমাদের সামনে কিন্তু আরও অনেক রকমের সুযোগ আসবে। কাজেই সেই সুযোগগুলোকে সে কাজে লাগানোর জন্য যে মানসিক শক্তি, সেই মানসিক শক্তি যাতে তাদের থাকে, আস্থা যাতে থাকে, সেটাতে আমাদের পরিবার এবং হলো আমাদের আশেপাশের মানুষ, আমাদের আত্মীয় স্বজন এবং সাথে হলো স্কুল, এদের সহযোগিতা প্রয়োজন। ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরিচর্যার মাধ্যমে আবারও দ্রুততম সময়ে পরীক্ষা নেয়ার পরামর্শ শিক্ষা বিশেষজ্ঞদের, যাতে করে আবার খুব দ্রুততম সময়ের মধ্যে পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করে সম্পন্ন করতে পারে। এবং সেটি বাইরের দেশে কিন্তু ফ্লেক্সিবল একটা মডালিটি এক্সামিনেশন, আমাদের এখানে যেটা আছে এখন হাইলি সেন্ট্রালাইজড, বছরে একবারই হবে এবং ওটা ফিক্সড থাকবে, তারপর দ্বিতীয়বার তার কোনো সুযোগ নেই। সেই ব্যবস্থা থেকে পরিবর্তন করে আমাদের এখানে অ্যাটলিস্ট 3 মাস পরে আবার একটা রিমেডিয়াল অ্যাকশন নিয়ে এবং রিমেডিয়াল ব্যবস্থা নিয়ে তাদের জন্য 3 মাস আমরা একটা খুব কোয়ালিটি সম্পন্ন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করিয়ে আবার আমরা 3 মাসের মধ্যে তাদের জন্য দ্বিতীয় পরীক্ষার ব্যবস্থা করতে পারি, তাহলে যারা এটা দ্বিতীয় সুযোগটা যাতে পায়। এবং সব শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শিক্ষার সমান সুযোগ ও পরিবেশ নিশ্চিতের উপরও জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া এবং 2 লাখ টাকা চাঁদা না দেয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। হত্যাকাণ্ডে সর্বোচ্চ শাস্তির পাশাপাশি পরিবারের নিরাপত্তা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছে নিহতের স্বজন ও স্থানীয়রা। এদিকে আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে 4র্থ শ্রেণীতে পড়ুয়া সোহান ও তার একমাত্র বোন 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহানা আর কখনোই ফিরবে না তাদের বাবা। ছোট্ট দুটি মনের এমন অনুভূতিতে চোখের কোণে বিষাদের মেঘ।
দুই শিশুকে নিয়ে কিভাবে চলবে জীবন, এই নিয়ে নির্বাক নিহত সোহাগের স্ত্রী। 2 লাখ টাকা চাঁদা না দেয়ায় সোহাগকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন নিহতের বড় বোন। মামলা দায়েরের সময় এজাহারে উল্লেখ থাকার পরও পুলিশ সুকৌশলে হত্যার সাথে জড়িত থাকা 3 আসামিকে বাদ দিয়েছে। নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা। মানবতার খাতিরে এই চাঁদাবাজদের বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত মানুষ জাগ্রত হোক, আর এই চাঁদাবাজ এই বাংলার থেকে আপনার সারা জীবনের তরে বিদায় হোক। যে আমার ভাইয়ের যারা খুন করছে, যারা নৃশংসভাবে মার্ডার করছে, তাদেরকে যেন ফাঁসি দেওয়া হোক। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দিয়েছে বিএনপি। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় এনে দ্রুত বিচার কার্যকর এবং ফাঁসির আদেশ হওয়া প্রয়োজন আমি মনে করি। ঢাকায় নৃশংসভাবে হত্যার শিকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলি বাহিনীর অভিযান। উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড় ও নির্বিচারে গুলি। এদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছে আরও অন্তত 17 জন। জাতিসংঘ বলছে গেল 6 সপ্তাহে ত্রাণ নিতে এসে নিহত হয়েছেন অন্তত 800 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দিনে দিনে বাড়ছে ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান। নেতানিয়াহু বাহিনীর এ কর্মকাণ্ড পরিণত হয়েছে বাসিন্দাদের উপর অত্যাচার ও নিপীড়নে। তল্লাশি অভিযানের নামে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের ঘরবাড়ি। অবরোধ করে রাখা হয়েছে রাস্তাঘাট, বাধা দেয়া হচ্ছে চলাচলে। আমাদের সবাই খালি হাতে বাড়ি ছেড়েছি। সাথে করে কিছু নিয়ে বের হয়ে আসলে ইসরায়েলি সেনারা আমাদের গুলি করবে। শিবিরেও যাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথায় যাব কিছুই জানি না। অঞ্চলটির কর্তৃপক্ষ বলছে চলতি বছরের সামরিক অভিযানে তুলকারেম, জেনিন ও নাবলুস এ সকল শহর থেকে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 40,000 বাসিন্দাকে। কোনো কারণ ছাড়াই এখানকার মানুষদের আটক করছেন ইসরায়েলি বাহিনী। এখানকার 2টি শরণার্থী শিবির পুরোপুরি খালি হয়ে পড়েছে। অভিযানের নাম করে তারা নিরীহ বাসিন্দাদের উপর নির্যাতন করছে। এদিকে শনিবার ভোরেও দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বিশেষ করে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি সেনারা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মিছিল করছে জামায়াত ইসলামী। সেখান থেকে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। মিছিল থেকে কি দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা, জানাবেন। হত্যার পরে কিন্তু আজকে বাংলাদেশ জামাত ইসলামের দক্ষিণের পক্ষ থেকে তারা কিন্তু প্রতিবাদ স্বরূপ তারা আজকে বিক্ষোভ মিছিল করছেন। তারা দুপুরে 1:15 বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে তারা এই বিক্ষোভটি করেন। এ সময় তারা এই হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচার দাবি করেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে বায়তুল মোকাররম হয়ে প্রেস ক্লাবের সামনে থেকে এখন শাহবাগ মোড়ে এসে কিন্তু এই মিছিলটি অবস্থান করছেন। এই মিছিলটিতে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের সেক্রেটারি, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং অন্যান্য যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এই মিছিলে রয়েছেন। তারা ছাপ কথা জানিয়ে দিচ্ছেন যে 5ই আগস্টের পরে তারা যেমন বাংলাদেশটি চেয়েছিলেন তারা কিন্তু তেমন বাংলাদেশ দেখছেন না। হত্যাকাণ্ডের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু বারবার ঘটছে। চাঁদাবাজির বিষয়টি হচ্ছে এই অন্তর্বর্তী সরকার তারা কিন্তু সেই চাঁদাবাজ নিয়ন্ত্রণ করতে পারছেন না, এমন অভিযোগটি কিন্তু তারা বলছেন। এছাড়া দেখতে পাচ্ছেন যে এই জামাতে ইসলামের নেতৃবৃন্দ কিন্তু বিকেলে ঢাকা মহানগর উত্তরের কিন্তু আরেকটি বিক্ষোভ মিছিল রয়েছেন। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই নতুন বাংলাদেশে তারা আর কোনো ধরনের ফ্যাসিস্ট তৈরি হতে দেবেন না এবং যে কোনো সকল ধরনের যে কোনো হত্যার তারা বিচার কিন্তু করছেন। তো এই ছিল রাজধানী শাহবাগ থেকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ জামাতে ইসলামের বিক্ষোভ মিছিলের সবশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতের বিক্ষোভ মিছিল নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।